where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good morning, students. Welcome to this online class. Hope you are all well, and I also hope that you are getting help of these classes. Now let us come to the point. Today we will read a story, rather a short story, 3 questions that is in your syllabus. So, let us start our lesson today. The title of the story is 3 Questions. It is written by Leo Tolstoy. গল্পটা শুরু করার আগে আমরা প্রথমে একটু লেখক পরিচিতিটা জেনে নেব, কারণ আমরা জানি যে সাহিত্য পাঠে লেখকের পরিচিতি, লেখকের রচনাকাল, তার সাহিত্যে অবদান, এগুলো আমাদের জেনে রাখলে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ বাড়ে এবং বিষয়টা শুধুমাত্র একটা মিয়ার টেক্সট পড়লাম, গল্পটা জানলাম, তার পাশাপাশি তার রাইটারের সমসাময়িক সময়টাকে জানা, তার বৈশিষ্ট্যটা জানা, তার ফিলোসফি অফ লাইফটাকে জানা, এগুলো আমাদের এর সঙ্গে সব অ্যাটাচড. So we will discuss about the writer Leo Tolstoy. Actually, Leo Tolstoy, his name was this was the actual name of Leo Tolstoy, Count Lev Nikolaevich Tolstoy. He was a Russian writer. নামটা খেয়াল করো, কাউন্ট. কাউন্ট অ্যাকচুয়ালি এই শব্দগুলো ব্যবহার হয় সম্ভ্রান্ত সফিস্টিকেটেড পরিবারের যারা, তাদেরকে কাউন্ট বলা হয়. দ্য কাউন্ট লে Nikolaevich Tolstoy. He is better known as Leo Tolstoy. তাকে আমরা লিও টলস্টয়, সংক্ষিপ্ত নাম, এই নামেই জানি. Leo Tolstoy was born on 9th September. সালটা ওখানে দেওয়া আছে দেখো, 1828. This was his date of birth. Leo Tolstoy was the 4th child of 5 children. অর্থাৎ লিও টলস্টয় তাদের 5 ভাই বোনের মধ্যে
তিনি ছিলেন চতুর্থ সন্তান। চতুর্থ সন্তান ছিলেন লিও টলস্টয়। তার জন্ম হয়েছিল কোথায়? জন্ম হয়েছিল রাশিয়ার টালা প্রভিন্স। He was born in Tala province in Russia. অর্থাৎ রাশিয়ার টালা অঞ্চলে, টালা প্রভিন্সে তার জন্ম হয়েছিল। অ্যাজ এ স্টুডেন্ট টলস্টয় ওয়াজ নট গুড। ছাত্র হিসেবে ভালো ছিল না। আমরা এর আগেও দেখেছি আমাদের অনেক সাহিত্যিক রয়েছেন, কবিরা রয়েছেন, তাদের অনেকের ফর্মাল এডুকেশনই ছিল না। টলস্টয়ের ক্ষেত্রেও অনেকটা তাই। তিনি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হি ওয়াজ নট গুড। এবং খুব মজার ব্যাপার, তার শিক্ষকরা টলস্টয় সম্বন্ধে বলেছিলেন হি ওয়াজ বোথ আনএবল অ্যান্ড আনউইলিং টু লার্ন। কি অদ্ভুত কথা বলেছিলেন টলস্টয়ের সম্বন্ধে। হি ওয়াজ বোথ আনএবল অ্যান্ড আনউইলিং, দুটোই ছিল তার মধ্যে। না শেখার একটা ইচ্ছা, অর্থাৎ শেখার প্রতি অনীহা, আর শিখতে না পারা, দুটোর কম্বিনেশন তার মধ্যে ছিল। ইট ওয়াজ সেড বাই দ্য টিচার্স অফ লিও টলস্টয়। লিও টলস্টয়ের জীবনটাও কিন্তু খুব একটা স্মুথ সেলিং নয়, বিকজ হি লস্ট হিজ মাদার অ্যাট দ্য এজ অফ 2 অনলি। ভেবে দেখো, মাত্র 2 বছর বয়স। when Leo Tolstoy was only 2 years old, he lost his mother. তার মায়ের নাম ছিল কাউন্টেস মারিয়া টলস্টয়, তার মায়ের নাম। এবং টলস্টয় তার মাকে হারান when he was only 2 years old. And when Tolstoy was only 9 years old, he lost his father. তাহলে ভেবে দেখো, মাত্র 9 বছর বয়সে অরফ্যান। 2 বছর বয়সে মা মারা যায়, 9 বছর বয়সে বাবা মারা যায়। তার বাবা ছিলেন কাউন্ট নিকোলাই টলস্টয়। কাউন্ট নিকোলাই টলস্টয় ওয়াজ হিজ ফাদার। এবং এই কাউন্ট নিকোলাই টলস্টয় সেই সময় যারা রাশিয়ান শাসক, দ্য এম্পায়ার, সেখানে তিনি কাজ করতেন। এবং আর্থিক সচ্ছল পরিবার ছিল তাদের। কিন্তু ট্র্যাজেডিটা কোথায়, যে অনলি অ্যাট দ্য এজ অফ 9 টলস্টয় লস্ট হিজ মাদার অ্যান্ড হিজ ফাদার অলসো। অ্যান্ড দেন টলস্টয় অ্যান্ড হিজ সিবলিংস ওয়ার রিয়ার্ড বাই হিজ আন্ট অ্যান্ড হিজ রিলেটিভস। তার কাকিমা, তার পরিবারের লোকজনদের তত্ত্বাবধানে তারা বড় হন। তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে টলস্টয়ের চাইল্ডহুডটা খুব একটা স্মুথ সেলিং ছিল না, খুব একটা মসৃণ ছিল না। রাদার হি হ্যাড এ ভেরি হার্ড লাইফ। যদিও পারিবারিক সম্পত্তি পেয়েছিলেন, কিন্তু তবুও তার জীবনটা খুব কষ্টের ছিল। তো যাই হোক, পরবর্তীকালে ইট ওয়াজ 1851, 1851 সাল। এই সময় লিও টলস্টয় চলে যান তার দাদার কাছে, তার বড় ভাইয়ের কাছে। কারণ সেই সময় তিনি জুয়া খেলে প্রচুর ধারে পড়ে গিয়েছিলেন। তার একটা বদ অভ্যাস ছিল। হি ওয়াজ র্যান আপ ইন গ্যামলিং ডেবটস। জুয়া খেলায় ঋণে পড়ে গিয়েছিলেন। এবং এই 1851 সালে তিনি তখন চলে যান তার দাদার কাছে অ্যান্ড জয়েন আর্মি, এবং সেখানে গিয়ে তিনি সেনা দলে যোগ দেন। টুক এ জব, তিনি একটা কাজ নেন।
এবং হি ফট ইন ক্রিমেন ওয়ার। ক্রিমেন ওয়ারে তিনি যুদ্ধ সৈনিক হিসেবে যোগদান করেন এবং ফর হিজ কারেজ অ্যান্ড ব্রেভারি হি ওয়াজ প্রমোটেড টু দ্য পোস্ট অফ লেফটেন্যান্ট। তিনি যোগদান করেছিলেন আর্টিলারি অফিসার হিসেবে, কিন্তু তার সাহসিকতা, তার মনোবল এর ফলে হি ওয়াজ প্রমোটেড টু দ্য পোস্ট অফ লেফটেন্যান্ট। তাহলে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট আসছে লিও টলস্টয়ের জীবনে। কিন্তু দ্য ম্যাসিভ ডেথ অ্যান্ড দ্য ব্লাডশেড ইন দ্য ক্রিমেন ওয়ার মুভড টলস্টয় ডিপলি। তিনি ভীষণভাবে মানসিকভাবে বিধ্বস্ত হন এই ক্রিমেন ওয়ারের মৃত্যু, রক্তক্ষয় এগুলোতে। এবং ইন দ্য ইয়ার 1856 হি লেফট দ্য জব। তিনি কাজ ছেড়ে চলে দেন। তিনি কাজ ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। তিনি সৈনিক পদ থেকে, লেফটেন্যান্ট পদ থেকে রিজাইন করেন। এবং রিজাইন করে তিনি খুব একটা সুখানুভূতি, তার অনুভূতিটা খুব ভালো নিয়ে তিনি রিজাইন করেননি। টলস্টয় বলছেন, দ্য স্টেট ইজ এ কনস্পিরেসি। ভেবে দেখো কি অদ্ভুত কথা বলছেন তিনি, যে রাষ্ট্র হচ্ছে একটা ষড়যন্ত্র, ডিজাইনড not only to exploit but above all to corrupt its citizens। কি সাংঘাতিক কথা বলেছেন তিনি। তিনি রাষ্ট্রের এই যে ওয়ারফেয়ার, এতে তিনি বীতশ্রদ্ধ ছিলেন। তিনি রাষ্ট্রটাকে একটা ষড়যন্ত্রের জায়গা হিসেবে দেখেছিলেন, এবং যেখানে নাগরিকদের এক্সপ্লয়েট করা হচ্ছে, তাদেরকে কারাপ্ট করা হচ্ছে, এই কথা তিনি বলেছেন। এবং সেই অনুভূতি নিয়ে হি লেফট হিজ জব ইন 1856। বাট ইন বিটুইন দিস টাইম, এই সময়ের মধ্যে তার যে টেস্ট ফর লিটারেচার তিনি প্রকাশ করেছিলেন। এখানে দেখো লিও টলস্টয়ের, যেখানে তিনি সাহিত্যে মর্যাদাটা পেলেন, প্রথম পাঠক তাকে একজন সাহিত্যিক হিসেবে চিনল, সেটা তার প্রকাশিত ট্রিলজির জন্য। হোয়াট ইজ ট্রিলজি? এখানে এই ট্রিলজিটা হচ্ছে যে লিও টলস্টয় 3টে অটোবায়োগ্রাফিক্যাল নভেল প্রকাশ করলেন। ফার্স্ট ওয়াজ ইন 1852 হি পাবলিশড চাইল্ডহুড। In 1854, just 2 years after, he published Boyhood. And in the year 1856, he published Youth. And these 3 autobiographical novels is known as trilogy. তাহলে দেখো, পরপর 2 বছর পরপর 52, 54 এবং 56, এই 3টা সময়ে তার আত্মজীবনীমূলক উপন্যাস তিনি প্রকাশ করলেন। প্রথমটা চাইল্ডহুড, তারপরে বয়হুড, তারপরে ইউথ। দিজ আর অল অটোবায়োগ্রাফিক্যাল নভেল, অ্যান্ড দিজ নভেলস টুক দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। তখন পাঠকের দৃষ্টি আকর্ষণ করল লিও টলস্টয়। তার বিখ্যাত লেখা, আত্মজীবনীমূলক এই লেখা, এটাকে আমরা ট্রিলজি বলি। দেন এরপরে তার বিখ্যাত কিছু উপন্যাস, যেগুলো সাহিত্যে মর্যাদা পেয়েছে, সেগুলো তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, দেখবা। তার মধ্যে ওয়ার অ্যান্ড পিস, এটা বিখ্যাত লেখা নভেল, উপন্যাস। তারপরে তিনি লিখেছেন আন্না কারেনিনা,
তার বিখ্যাত লেখা ফ্যামিলি হ্যাপিনেস, These are famous novels of Leo Tolstoy. এই লেখাগুলো তাকে একটা খ্যাতি এনে দিয়েছিল। এই লেখাগুলো, এই উপন্যাসগুলো তাকে সাহিত্যিক হিসেবে একটা অদ্ভুত মর্যাদা দিয়েছিল। This man, Leo Tolstoy, at the end of his life, towards the end of his life, আমি end of his life বলবো না, latter part of his life, তার জীবনের শেষের দিকটায় তিনি 13টা স্কুল এস্টাবলিশ করেছিলেন। কাদের জন্য করেছিলেন? ফর দ্য চিলড্রেন অফ দ্য পিজেন্টস অফ রাশিয়া। রাশিয়ার যারা কৃষক, সেই কৃষকদের সন্তানদের পড়াশোনার জন্য তিনি 13খানা স্কুল এস্টাবলিশ করেছিলেন। এটাও তার খ্যাতির মধ্যে একটা, যে যদিও তিনি পড়াশোনা নিজে খুব একটা ভালো ছিলেন না, কিন্তু তিনি অনুভব করেছিলেন সেই সমাজে যে শিক্ষার প্রয়োজনীয়তাটা কতটা। That's why he established 13 schools for the children of Russian peasants, রাশিয়ার কৃষকদের সন্তানদের জন্য। But this man died 20th November 1910। ইনি আমাদের ছেড়ে যান 1910 সালে 20শে নভেম্বর। তার মৃত্যুটা একটা অদ্ভুত। হি ওয়াজ ট্রাভেলিং, তিনি ভ্রমণ করছিলেন এবং রেল জার্নি, রাস্তায় অসুস্থ হয়ে যান। এক স্টেশনে, একটা অখ্যাত স্টেশনে তাকে নামানো হয়, অ্যান্ড হি ডায়েড ইন দ্য রুম অফ স্টেশন মাস্টার। একটা স্টেশন মাস্টারের ঘরেই তার মৃত্যু ঘটে। এই হচ্ছে সংক্ষিপ্ত জীবনী লিও টলস্টয়। বাট হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য জায়েন্টস অফ রাশিয়ান লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ লিটারেচার। এই লিও টলস্টয়কে আমরা রাশিয়ান লিটারেচার এবং ইংলিশ লিটারেচার, এই দুই সাহিত্যেই কিন্তু একে মনে করা হয় ইনাকে যে হি ইজ ওয়ান অফ দ্য জায়েন্টস। এই হচ্ছে লিও টলস্টয়, ওয়ান অফ দ্য জায়েন্টস অফ রাশিয়ান অ্যান্ড ইংলিশ লিটারেচার। আর একটা মজার ব্যাপার, লিও টলস্টয় ওয়াজ এনলিস্টেড in 1906 and 1910 in the panel of Nobel laureate, অর্থাৎ যারা নোবেল পুরস্কার পান ইন লিটারেচার, সেইখানে 1906 সালে এবং 1910 সালে তিনি এমপ্যানেলড হয়েছিলেন, বাট আনফর্চুনেটলি হি গট ডান। 2 বছর তিনি নমিনেট হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কারণে তিনি সেই নোবেল প্রাইজ ফর লিটারেচার তিনি পাননি, কিন্তু বহু পুরস্কার তিনি পুরস্কৃত হয়েছেন। এই হচ্ছে লিও টলস্টয়, যার লেখা শর্ট স্টোরি আমরা পড়ব 3 questions. Now we will discuss about the text. এবার টেক্সটটা রিডিং পড়ার আগে আমরা কয়েকটা জিনিস আলোচনা করব। সবপ্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সোর্স অফ দ্য টেক্সট, অর্থাৎ এই যে 3 কোশ্চেন্স, এই 3 কোশ্চেন্সটা কোত্থেকে নেওয়া হচ্ছে। The 3 questions, the short stories taken from Leo Tolstoy's What Men Live By and Other Tales. It was published in 1885.
দিস ইজ দ্য সোর্স অফ দ্য টেক্সট। অর্থাৎ হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখো। তোমরা অবশ্যই পেন নিয়ে খাতা নিয়ে এই ক্লাসগুলো ফলো করবে, তার কারণ এখানে প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু নতুন জিনিস তোমরা যা পাবে এবং সেটা তোমাদের প্রশ্নের সঙ্গে যুক্ত। তাহলে এটা তোমাদের নোট রাখতে হবে যে এই 3 কোশ্চেন্স এটা কোত্থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে লিও টলস্টয়ের এ কালেকশন অফ শর্ট স্টোরিজ, একটা ছোট গল্পের সংকলন, দ্যাট ওয়াজ পাবলিশড ইন 1885, 1885 সালে প্রকাশিত হয়েছিল। সেটার নাম কি? হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। দ্য স্টোরি, নো ডাউট ইট ইজ এ শর্ট স্টোরি, এতে কোনো ভুল নেই যে এটা একটা ছোট গল্প, কারণ আমরা ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি, এই গল্পটা পড়ার পর আমরা সেটাকে ক্ল্যারিফাই করব, আমরা জাস্টিফাই করব যেটা কতটা ছোট গল্প। কারণ আমরা ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য জানি, যার শুরুটাই হবে অ্যাব্রাপ্ট বিগিনিং, হঠাৎ শুরু হবে, আবার গল্পটা শেষ হবে কিন্তু গল্পটা পাঠক মনে একটা চাহিদা রেখে দিয়ে যাবে, জানার আগ্রহ থেকে যাবে। তো এটা যে একটা ছোট গল্প এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা টেক্সটটা পড়ার পর আমরা এটাকে জাস্টিফাই করব। সাইড বাই সাইড ইট ইজ এ প্যারাবল অলসো, ইট ইজ এ প্যারাবল। হোয়াট ইজ প্যারাবল? তাহলে আমাদের জানতে হবে প্যারাবল কী জিনিস। প্যারাবল ইজ এ সিম্পল স্টোরি, খুব সহজ গল্প। প্যারাবল ইজ এ সিম্পল স্টোরি, illustrates a moral or spiritual lesson or used to illustrate. তাহলে আমরা কি বলতে পারি? হোয়াট ইজ প্যারাবল? আ প্যারাবল ইজ এ সিম্পল স্টোরি used to illustrate a moral or spiritual lesson. ঠিক যেমন করে যীশু খ্রিস্ট তার গসপেলসে তার শিষ্যদের উদ্দেশ্যে এই গল্পগুলো বলতেন। These are called parables. তাহলে এই গল্পটা পড়ার পর আমরা দেখব যে এখানে একটা মরাল লেসন আছে, এখানে একটা শিক্ষণীয় জিনিস আছে, এবং খুব সহজ গল্প, খুব সাধারণ গল্প, কিন্তু তার মধ্যে একটা মরাল, একটা নীতিকথা, একটা স্পিরিচুয়াল লেসনও বলতে পারি আমরা, দেখব আমরা এখানে আছে। তাহলে আমাদের যে পাঠ্য গল্প 3 কোশ্চেন্স, it is taken from What Men Live By and Other Tales, that was published in 1885. No doubt it is a short story, and side by side it is a parable also. এটা যে শুধু ছোট গল্প তা নয়, এটাকে আমরা একটা প্যারাবলও বলতে পারি, কারণ এর মধ্যে একটা মরাল আমরা at the end of the story এটা পাবো। Now let us come to the story. এবার আমরা গল্পটা পড়ব, গল্পের আননোন ওয়ার্ডসগুলোকে এক্সপ্লেইন করব, তার অর্থটা আমরা ব্যবহার করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো। লেট আস স্টার্ট দ্য স্টোরি। 3 কোশ্চেন্স। নাও তোমরা বই অবশ্যই সামনে রাখবে, উচ্চারণ খেয়াল করবে, এবং যে শব্দগুলোর অর্থ বলবো সম্ভব হলে সেগুলো নোট করবে, মনে রাখবে। So we will start the story 3 questions by Leo Tolstoy. It once occurred to a certain jar. অন্য শব্দগুলো বোঝানোর আগে প্রথম শব্দ যেটা তোমাদের একটু বিদঘুটে মনে হবে সেটা হচ্ছে জার। শব্দটা খেয়াল করো, TSAR, T is capitalized. এই জার আমরা এই স্পেলিংয়েও লিখতে পারি, আবার এই স্পেলিংয়েও লিখতে পারি, আবার এই স্পেলিংয়েও লিখতে পারি। এই জার কাদের বলা হয় জানো? রাশিয়ান রুলার্স আপ টু 1917, 1917 সাল পর্যন্ত রাশিয়ার যে শাসক এম্পায়ার, দে আর কল্ড দ্য জার্স, তাদেরকে আমরা জার বলে থাকি। তাহলে কি মানে হলো? ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, অকার্ড মিনস কেম টু মাইন্ড। তাহলে কোনো এক জারের, কোনো এক রাজার, কোনো এক এম্পায়ারের
মাথায় এসেছিল, কেম টু মাইন্ড, তার মনে হয়েছিল that if he always knew the right time to begin everything, তার প্রথম মনে প্রশ্ন এলো যে if he always knew, সে যদি সর্বদা জানতে পারে the right time to begin everything, অর্থাৎ কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটা যদি জানতে পারে। সেকেন্ড, if he knew who were the right people to listen to, আর সে যদি এটা নির্ধারণ করতে পারে যে কোন ব্যক্তি তার জন্য উপযুক্ত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাকে তিনি এড়িয়ে চলবেন, এটা যদি তিনি বুঝতে পারেন, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং তিনি যদি এটা বুঝতে পারেন যে কোন কাজটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে এই যে গল্পের টেক্সটের যে টাইটেল 3 কোশ্চেন্স, এই 3টা প্রশ্ন কিন্তু প্রথমেই আমরা পেয়ে গেলাম। অ্যান্ড প্র্যাকটিক্যালি দ্য জার ওয়াজ ভেক্সড উইথ 3 কোশ্চেন্স। এই 3টা প্রশ্নের উত্তর যদি তিনি জেনে যেতে পারেন, তাহলে কি হবে? হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তিনি তাহলে যে কাজটাই টেক আপ করবেন, যে কাজটা, সেই কাজটায় তিনি কখনো ফেলিওর হবেন না। এইটাই হচ্ছে 3টে তার ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি? প্রথম কোশ্চেন রিগার্ডিং টাইম, প্রথম প্রশ্নটা হচ্ছে টাইম। তাহলে এই টাইম সংক্রান্ত প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? আমরা অনেকেই মনে করি যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা। উত্তর কিন্তু নানান রকম হয়। কখনো মনে হয় ছেলেবেলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কখনো মনে হয় যে না এডুকেশন লাইফটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আবার কখনো মনে হয় সার্ভিস লাইফটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমাদের মধ্যেও কিন্তু উত্তর ভ্যারি করছে। এক একটা স্টেজে গিয়ে আমাদের এক একটা জিনিস গুরুত্বপূর্ণ, এক একটা সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাহলে দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট টাইম। এটা তার প্রথম প্রশ্ন, যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি। নেক্সট কোশ্চেন হচ্ছে পার্সন, অর্থাৎ হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন হিজ লাইফ। আমাদের ক্ষেত্রেও দেখো, তোমরা নিজেদের ক্ষেত্রে ভাবো যে আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকে সময় অনুযায়ী পরিবর্তিত হবে। ছোটবেলায় বাবা মা, তাদের ছাড়া উপায় নেই। স্বনির্ভর হতে গেলে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে হবে, কখনো বন্ধুবান্ধবকে গুরুত্বপূর্ণ বলে মনে হবে। তাহলে দিস ইজ এ কমন কোশ্চেন, এই প্রশ্ন আমাদের মনেও আসে। তাহলে যারের মনেও 3টে প্রশ্নের মধ্যে প্রথমটা ছিল ইম্পর্টেন্ট টাইম ইন হিজ লাইফ, আর দ্বিতীয় কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট পার্সন ইন হিজ লাইফ, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে অ্যাকশন, অর্থাৎ কোন কাজটা গুরুত্বপূর্ণ, কোন কাজটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রত্যেকটা সময় বহুবিধ কাজের মধ্যে আমরা জড়িয়ে থাকি। এবার বেছে নিতে হবে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ওয়ার্ক অ্যামং দেম। সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি, উই হ্যাভ টু ডিসাইড। Similarly, the jar was vexed with these 3 questions. The first one is about the time, the second one is about the person, and the third one is about the action he has to take. He has to take up. And these 3 questions vexed Leo Tolstoy. এই 3টা প্রশ্নে তিনি বিচলিত হয়েছিলেন। And he thought if he could know the answers of these 3 questions, then he would come out with flying colors in every action of his life. তিনি ভেবেছিলেন যে এই 3টা প্রশ্নের উপযুক্ত উত্তর তিনি যদি পেয়ে যান, তাহলে তার জীবনের সমস্ত কাজের মধ্যে তিনি সফল হয়ে বেরিয়ে আসবেন। এটা তার মনে হয়েছিল। নেক্সট প্যারাগ্রাফ, and this thought having occurred to him, অর্থাৎ এই ভাবনাটা যখন তার মনে এলো, he had it proclaimed throughout his kingdom. Proclaimed, announced. He had it proclaimed throughout his kingdom. তিনি কি করলেন? তার সমগ্র কিংডম, তার সাম্রাজ্যে সেটাকে ঘোষণা করলেন। অর্থাৎ দ্য জার মেড অ্যান অ্যানাউন্সমেন্ট। কি ঘোষণা করলেন? দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান। তিনি
পুরস্কৃত করবেন। গ্রেট রিওয়ার্ড, ন্যাচারালি রাজার পুরস্কার তো আর সাধারণ পুরস্কার হবে না, রাজার পুরস্কার রাজকীয় হবে, a kingly reward, that is called here great reward. That he would give a great reward to anyone who would teach him what was the right time for every action. অর্থাৎ he wanted to know the answers of the questions from the people of his kingdom. তার সাম্রাজ্যের যারা লার্নেড পিপল তাদের জন্য তিনি ঘোষণা করলেন যে যারা এর সঠিক উত্তর দিতে পারবে তাকে ভীষণ একটা গ্রেট রিওয়ার্ড পুরস্কৃত করা হবে। অ্যান্ড হু হ্যাড দ্য মোস্ট কি হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। হু হ্যাড দ্য মোস্ট নেসেসারি পিপল, সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তিরা কারা। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। আর তার থার্ড কোয়েরি ছিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ ইম্পর্টেন্ট অ্যাকশন। এই তিনটা প্রশ্নের উপযুক্ত উত্তর দিতে পারলে যার তাকে পুরস্কৃত করবেন, যা হওয়ার তাই। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, অর্থাৎ তার সাম্রাজ্যের যারা জ্ঞানীগুণী ব্যক্তি তারা জারের কাছে এলেন। বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। কিন্তু মজার ব্যাপারটা কি হলো দেখো, মজার ব্যাপারটা হয়ে গেল উত্তরগুলো কিন্তু ইউনানিমাস ছিল না। প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই প্রুডেন্ট, প্রত্যেকে প্রাজ্ঞ, তারা এসে উত্তর দিলেন তার প্রশ্নগুলোর, কিন্তু উত্তরগুলো ভ্যারি করে গেল। আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের মনেও এই প্রশ্নগুলো আসে যে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময় কোনটা, আমরা নিজেরাই সঠিক করতে পারি না। কখনো শৈশবকাল মনে হয়, কখনো কৈশোর মনে হয়, কখনো যুবক অবস্থাটাকে মনে হয়। তাহলে আমাদের মনেও কিন্তু এই ভ্যারিয়েশন আসে। ঠিক একই রকমভাবে তার সাম্রাজ্যের যারা লার্নেড মেন তারা এলেন এবং তাকে উত্তর দিলেন, বাট দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট, উত্তরগুলো কিন্তু আলাদা হয়ে গেল। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years. কি উত্তর দিল তারা? In reply to the first question, তাহলে ফার্স্ট কোশ্চেন কি ছিল? ইম্পর্টেন্ট টাইম। সেই ইম্পর্টেন্ট টাইমের কি উত্তর পেলেন যার? In reply to the first question, some said, কেউ কেউ বলল, that to know the right time for every action, কোনো কাজ করার সঠিক সময় করতে গেলে ওয়ান মাস্ট ড্র আপ, ড্র আপ মানে খসড়া করা, ড্র আপ প্রিপেয়ার করে নিতে হবে, একটা খসড়া বানিয়ে নিতে হবে। ইন অ্যাডভান্স আর টেবিল অফ ডেজ, এ টেবিল অফ ডেজ মিনস রুটিন, টাইম টেবিল, শুধু দিনের নয়, মান্থস অ্যান্ড ইয়ার্স। তাহলে আমাদের সেই শিক্ষিত ব্যক্তিদের মতে যারকে তারা বললেন যে যদি আপনি সঠিক সময়টা নির্বাচন করতে চান তাহলে ইউ হ্যাভ টু প্রিপেয়ার আ টাইম টেবিল, আর রুটিন। কিসের রুটিন? ফর ডেজ, মান্থস, ইয়ার্স, অর্থাৎ প্রত্যেক দিনের, প্রত্যেক মাসের এবং প্রত্যেক বছরে, গোটা বছরের ধরে একটা টাইম টেবিল তৈরি করে নিতে হবে। ইজ ইট পসিবল? ক্যান উই গো উইথ আওয়ার টাইম টেবিল রেগুলারলি? যে কোনো সময় যে কিছু হতে পারে। আমরা একটা রুটিন বানালাম আর ওই রুটিন ধরে ধারাবাহিকভাবে আমরা আমাদের জীবন চালিয়ে যাব, ইট কান্ট বি পসিবল, এটা হতে পারে না। সেই জন্যই তো যার পছন্দ হয়নি তার উত্তরগুলো। তারপরে দেখো কি বলছে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং তার সঙ্গে লার্নেড মেনটা বলছেন যে মাস্ট লিভ স্ট্রিক্টলি, একদম সেটা ফলো করতে হবে, ব্লাইন্ড ফলোয়ার হতে হবে। when we have prepared a timetable of days, months and years, and we have to follow it strictly. Only thus, they said, could everything be done at its proper time. এটা ঠিক, আমি যদি একটা টাইম টেবিল তৈরি করে রাখি এবং সেটাকে যদি ফলো করি তাহলে ওই কাজটা আমি সঠিক সময় শুরু করবো, এটা ঠিক। কিন্তু দেখা গেল আমি টাইম টেবিল তৈরি করলাম কিন্তু সেই সময় একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে গেল, আমি সেই কাজটা করতে পারছি না, তাহলে এটা স্ট্রিক্টলি ফলো করা সম্ভব নয়। সো যার ডিডন্ট এগ্রি উইথ দেম, যারের মনে এই প্রশ্নটা এলো যে না এটা হতে পারে না। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. এবার অন্য লার্নেড মেন, কিছু লার্নেড মেন তারা এসে কি বললেন যারকে? তারা বললেন others declared, অন্যরা এসে বলল that it was impossible to decide beforehand. Beforehand মানে in advance, beforehand এটা একটা ফ্রেজ, আগে, in advance.
দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস। খুব সুন্দর কথা বলেছে তারা। বলেছে হ্যাঁ, আমরা সবসময় আগে থেকে রুটিন তৈরি করলাম আর সেটা নিয়েই চলে যাবো, এটা সম্ভব নয়। আবার তারা বলছেন যে বাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইমস। পাস টাইমস মিনস হবি। এবার আমি একটা রুটিন বানিয়ে রেখেছি, এই সময় আমি এই কাজটা করব, দেখা গেল সেই সময় আমার মনে একটা অন্য শখ জেগে গেল, তাহলে আমি সেই শখটা পূরণ করতে যাব না, ওই কাজটা করব। তারা বলছেন যে না, বাট নট লেটিং ওয়ান সেলফ, লেটিং মিনস অ্যালাউইং, গিভিং টাইম। অর্থাৎ তুমি যখন রুটিনটা বানিয়ে রেখেছো তখন সেই সময়টায় তুমি নিজেকে তোমার হবিতে অ্যাবজর্ব করলে চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। অর্থাৎ সময়ের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সেই সময় অবহেলা করে অন্য কাজে গেলে আমাদের সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারবো না। এটা কারা বলছেন? সাম লার্নেড পিপল অফ দ্য জার্স কিংডম। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল। এবং তারা অ্যাডভাইস করছেন যে হ্যাঁ, যে সময়ে যে কাজটা করা প্রয়োজন সেই কাজটাই করতে হবে, এটার জন্য কোনো অগ্রিম রুটিন তৈরি করে রাখা যাবে না। যেটা নিডফুল, যেটা প্রয়োজনীয়, দ্যাট ইজ মোস্ট নেসেসারি, ইউ হ্যাভ টু ডু দ্যাট। আদার্স এগেন সেড, আবার আরেকজন কিছু জ্ঞানী লোক তারা বললেন দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন। তারা বলছেন যে দেখো, আদার্স সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, রাজা যতই মনোযোগী হোক না কেন, হোয়াট ওয়াজ গোয়িং অন, যা হচ্ছে তার চারপাশে সে বিষয়ে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। আবার একজনের সিদ্ধান্তে সঠিক কাজের সঠিক সময় বাছাটাও মুশকিল। কিভাবে জার পাজলড হয়ে যাচ্ছেন দেখো। এক এক ধরনের লার্নেড মেন তারা এক এক ধরনের প্রপোজাল দিচ্ছেন জারকে। তারা বলছেন যে না, জার খুব অ্যাটেন্টিভ, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু উইথ হুইচ হোয়াট ইজ গোয়িং অন আউটসাইড। যা কিছু ঘটছে তার সাথে সে খুব অ্যাটেন্টিভ, মনোযোগী, কিন্তু ইট ইজ ইম্পসিবল টু এ জার টু ডিসাইড হোয়াট ইজ টু ডু। কোনটা করতে হবে এটা একজন মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব মুশকিল। বাট দ্যাট, তারপরে কি বলছে দেখো, বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন। এইখানে এসে তারা বলছেন যে না, জারের একটা লিগ, কাউন্সিলার্স প্রয়োজন। রাজা একাই সব কাজের সঠিক সিদ্ধান্ত নাও নিতে পারেন, তার জন্য তার কি প্রয়োজন? আ লিগ অফ কোর্টিয়ার্স, তার কিছু পারিষদের প্রয়োজন। এটাও ইম্পর্টেন্ট, এটাও ভুল নয়। হুড হেল্প হিম টু ফিক্স প্রপার টাইম ফর এভরি অ্যাকশন। এবার এই যে জার যখন পাজলড হয়ে যাচ্ছেন, তিনি কোন কাজটা কোন সময় করবেন একা নির্ধারণ করতে পারছেন না, তখন তাকে একটা পারিষদ রাখতে হবে। সেই পারিষদবর্গ তাকে সাহায্য করবে যে কোন সময়ের সঠিক কাজ কোনটা। তাহলে আমরা 3 রকম পেয়ে গেলাম অলরেডি। জারের কোশ্চেন একটা, ইম্পর্টেন্ট টাইম। তাহলে উত্তরগুলো কি করে ভ্যারি করে যাচ্ছে। তারপরে দেখো, বাট দেন এগেন আদার সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল। রাজ্যে আগুন লেগেছে কোথাও, রাজ্যটা পুরো ছাড়খাড় হোক, আমি আমার পারিষদ নিয়ে বসে কিছুক্ষণ আলোচনা করে নিই, তারপরে আগুনটা নেভাবো, এটা সম্ভব? এই মত দিচ্ছেন কিছু লার্নেড মেন। তারা বলছেন বাট দেন এগেন আদার সেড দেয়ার ওয়ার সাম থিংস, কিছু জিনিস রয়েছে হুইচ কুড নট ওয়েট, যার জন্য অপেক্ষা করা যায় না, টু বি লেড বিফোর এ কাউন্সিল, বিষয়টাকে পারিষদবর্গের সামনে উপস্থাপনা করব, তারপরে সিদ্ধান্ত নেব, ততক্ষণে সাম্রাজ্যটাই পুড়ে ছারখার হয়ে যাবে। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, এই সমস্ত ক্ষেত্রে কাউকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, কাজটা সেই মুহূর্তে করবে কি করবে না, এটা কাউন্সিলরদের সঙ্গে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় না। এইরকম ক্রুশিয়াল মোমেন্ট যে কোনো সময় আসতে পারে, তাহলে কি করতে হবে? সেই সমস্ত লার্নেড মেন বলছেন ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। তাহলে এবার চলে এলো কোথায় দেখো, অর্থাৎ বাস্তব থেকে ভেলকিতে চলে গেল। ম্যাজিশিয়ানস, দ্য কনজুরার, তারা ভবিষ্যৎ দেখতে পায়, তারা ভবিষ্যৎ দ্রষ্টা, তারা ঠিক করবে বিফোর হ্যান্ড টু নো অ্যান্ড দেয়ারফর টু অর্ডার and therefore in order to know the right time for every action one must consult magicians.
অর্থাৎ ইন্দ্রজালের সাহায্য নিতে হবে। আমার ভবিষ্যৎটাকে জেনে রাখতে হবে, আর ইন্দ্রজালে এই ভবিষ্যৎটা যারা প্রফেট তাদের সাহায্য নিতে হবে জারকে, এবং সে যার আগে থেকেই জেনে যেতে পারবে যে হয়তো আগামী দিন এইটা হতে চলেছে। তাহলে এই 1 নম্বর প্রশ্নের এতগুলো উত্তর পেয়ে গেলেন জার। তিনি তো চেয়েছিলেন একটা উত্তর, টু বি সাকসেসফুল ইন এভরি অ্যাকশন, তার নিজের সমস্ত কাজে সফল হবে বলে। যার আরও বেশি ভেক্সড হয়ে গেলেন, আরও বেশি পাজলড হয়ে গেলেন। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। এবার দ্বিতীয় প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছে ইকুয়ালি ভেরিয়াস, ভেরিয়াস মানে ডিফারেন্ট। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা যেমন বিভিন্ন হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নের উত্তরও সেই একই রকমভাবে বিবিধ। সাম সেড দ্য পিপল দ্যাট আর মোস্ট নিডেড ওয়ার দ্য কাউন্সিলার্স। তাহলে কিছু লোক বললেন যে জারের সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি কারা, কারণ দ্বিতীয় কোশ্চেন কি ছিল, ইম্পর্টেন্ট পার্সন। তাহলে ইম্পর্টেন্ট পার্সন কারা? কাউন্সিলাররা বলল কাউন্সিলাররা হচ্ছে তার ইম্পর্টেন্ট পার্সন। আবার কিছু লোক বললেন আদার্স দ্য প্রিস্টস। আবার যারা ধরো স্পিরিচুয়াল বিশ্বাসী, আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তারা বললেন না না, পুরোহিতদের প্রয়োজন, যারের সবচেয়ে বেশি প্রয়োজন প্রিস্টস। আদার্স দ্য ডক্টরস, আবার বললেন না, চিকিৎসক প্রয়োজন, বৈদ্যদের প্রয়োজন রাজার। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি। আবার কেউ কেউ এই মতামত দিলেন যে ওয়ারিয়র অর্থাৎ সোলজার, টু প্রোটেক্ট দ্য কিংডম, সৈনিকরা তার সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনে কী কী উত্তর পেলেন? কিছু লার্নেড মেন বললেন কাউন্সিলার্সরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবার কিছু লার্নেড মেন বললেন প্রিস্টার্স আর ভেরি নেসেসারি, ভেরি ইম্পর্টেন্ট। সাম আদার্স were on the opinion that doctors are very important, and others said that the warriors are very important to the jar because they will protect the kingdom. সাম্রাজ্যই থাকবে না তো তুমি জার কিসে? তাহলে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সৈনিকরা। এই রকম উত্তর পেয়ে গেলেন যার তার দ্বিতীয় প্রশ্ন। And for the third question, what is the most important action? What is the most important work? কি উত্তর পেলেন দেখ। To the third question as to what was the most important occupation, some replied that the most important thing in the world was science. তাহলে জারের এই যে তৃতীয় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, তাতে কিছু লার্নেড মেন বলল সবচেয়ে গুরুত্বপূর্ণ জার হচ্ছে কাজ হচ্ছে জারের কাছে এই পৃথিবীতে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান চর্চা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার। আবার অন্যরা বললো না না, বিজ্ঞান করে কী হবে, আমার যুদ্ধে শিক্ষা নিতে হবে, স্ট্র্যাটেজি অফ ওয়ার। আমাকে যুদ্ধ, আমার দেশ বাঁচাতে গেলে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে গেলে আমাকে রণনীতি শক্ত করতে হবে। তাহলে দ্বিতীয় উত্তর এলো স্কিল ইন ওয়ারফেয়ার, অর্থাৎ রণনীতি, যুদ্ধে দক্ষতা বাড়াতে হবে, স্কিল্ড সোলজার্স তৈরি করতে হবে। অ্যান্ড আদার্স এগেইন দ্যাট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ। আবার কেউ কেউ বললো যে না না না, ওইসবের প্রয়োজন নেই, ধর্মচর্চা করো, রিলিজিয়াস ওরশিপ, পূজা অর্চনা করতে হবে রাজাকে, ঈশ্বরই দেশ রক্ষা করবে, জারের কিছু করার নেই, তিনি ঈশ্বরের আরাধনা করবেন। তাহলে দেখো জার যে সাধারণ 3টা প্রশ্ন করেছিলেন, তার মনের মধ্যে এসেছিল, জানার আগ্রহ ছিল তার, সেই 3টা প্রশ্নের উত্তরে তিনি হি ওয়াজ টোটালি এম্বারেসড, তিনি বিব্রত বোধ করলেন। তার ফলে যা হলো তাই, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। যেহেতু উত্তরগুলো সব আলাদা হয়ে গেল, যার কারও সঙ্গে তার সহমত পোষণ করলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে পুরস্কৃত করলেন না। খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক, কারণ এই উত্তরগুলো জারের মনোপুত হয়নি। যার আরও বেশি বিব্রত হয়ে গেছেন, সহজ উত্তর থেকে তিনি জটিল থেকে জটিলতর উত্তরের দিকে চলে গেছে তার দেশের, তার সাম্রাজ্যের জ্ঞানী লোকেরা। তাই জন্য তিনি কী করলেন, কাউকে কোনো পুরস্কার দিলেন না। But still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit. তখন যার একটা সিদ্ধান্ত নিলেন যে না, আর লার্নেড মেন দিয়ে হবে না। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি একজন হারমিট, এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করব। হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। কোন হারমিট? সাধারণ সন্ন্যাসী নন, তিনি ওয়াইডলি রিনাউন্ড। রিনাউন্ড মানে ফেমাস, বিখ্যাত। ওয়াইডলি মানে অ্যাট লার্জ স্কেল, ব্যাপকভাবে তার পরিচিতি, তার উইজডম, তার সহজাত যে জ্ঞান, তার যে জিনিয়াস, নট নলেজ, দুটো জিনিস খেয়াল করো।
নলেজ ক্যান বি অ্যাকোয়ার্ড, উইজডম মিনস জিনিয়াস। আমরা যে জ্ঞানটা অর্জন করি দ্যাট ইজ নলেজ, কিন্তু এটা উইজডম, তার সহজাত জ্ঞান, তার মেধা, তার উইট, সেটা জন্য বিখ্যাত ছিলেন সেই হারমিট। দ্য হারমিট লিভড ইন আ উড। কোথায় থাকতেন সেই হারমিট? এক জঙ্গলে বাস করতেন। সাধারণত খুবই স্বাভাবিক, কারণ এই সন্ন্যাসীরা কোনো লোকালয়ে থাকেন না, তারা নির্জন জায়গা বেছে নেন। এখানে উড বলতে ফরেস্ট। দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড। সেই জঙ্গল থেকে তিনি কোনো দিন বাইরে যাননি, অর্থাৎ তিনি নিজেকে সেই জায়গাটাতে আবদ্ধ করে রেখেছিলেন। নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। আরেকটা যে দেখো কি বলছেন, যে তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না, অর্থাৎ এই হারমিটের সঙ্গে যারাই দেখা করতে আসতো দে হ্যাড টু বি কমন পিপল। তাহলে এখানে কি বলছে বাক্যটা? হি রিসিভড নান বাট কমন ফোক। এখানে একটা গ্রামাটিক্যাল জিনিস আমি তোমাদের বুঝিয়ে দেবো। সাধারণত আমরা বাটটাকে কি জানি? বাটটাকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, তাই না? এই বাট শব্দটা আমরা একটা সংযুক্তিকরণ হিসেবে ব্যবহার করি, কিন্তু এখানে এই বাক্যে যে দেখো বাক্যটা, হি রিসিভড নান বাট কমন ফোক। তাহলে রিসিভ মানে সাক্ষাৎ করা, আর কমন ফোক মানে সাধারণ মানুষ। এখানে বাট কিন্তু প্রিপোজিশন, এখানে বাটটা কিন্তু ইউজড অ্যাজ প্রিপোজিশন, ইট ইজ নট এ কনজাংশন। কেন? এখানে বাট মানে কিন্তু নয়, এখানে বাট মানে এক্সেপ্ট, ছাড়া। এই বাট কার কার পরে বসলে প্রিপোজিশন হয়? সাধারণত কয়েকটা শব্দ মনে রাখবা, যেমন মনে করো নো, এনি, নান। এই শব্দগুলোর পরে যদি এই বাট শব্দটা বসে, দেন বাট উইল বি আ প্রিপোজিশন। তাহলে দেখো এখানে কি বসেছে? নান বাট, নান বাট। তাহলে যখনই নানের পরে বাট পাচ্ছ তখন আর বাট কনজাংশন নয়, বাট তখন প্রিপোজিশন, এর মানে তখন ছাড়া, এক্সেপ্ট। তাহলে কি এখানে বাক্যে কি বললো? হি রিসিভড নান বাট দ্য কমন ফোক। তিনি সাধারণ মানুষ ছাড়া অন্য কারো সঙ্গে সাক্ষাৎ করতেন না। তাহলে জার কি করে সাক্ষাৎ করবেন? তিনি তো রাজা। কি হলো দেখো, শো দ্য জার পুট অন সিম্পল ক্লথস। পুট অন মানে পরিধান করা, ওয়্যার। তাহলে শো দ্য জার ওর সিম্পল ক্লথস, তিনি রাজ পোশাক ত্যাগ করলেন, সাধারণ মানুষের পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল। সেল শব্দটা খেয়াল করো, কুটির। এখানে সেল অর্থে হাট, কারণ আমরা সেল এই শব্দটা জেলখানা টেলখানার সঙ্গে রিলেটেড মনে হয়, যে ছোট ছোট সেলের মধ্যে তারা রয়েছে। তো এখানে সেল মানে কিন্তু কুটির, সে হাট। তাহলে কি হলো দেখো, বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স। তিনি তার ঘোড়াও ছেড়ে দিলেন, তিনি রাজবেশ ছাড়লেন, তিনি রাজ গাড়ি মানে বাহন যাতে করে তিনি আসছিলেন সেটাও ত্যাগ করলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন। হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি তার যে দেহরক্ষী তাদেরকেও একা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তিনি ওয়েন্ট অন অ্যালোন টু মিট দ্য হারমিট। That's all for today. We will continue this short story in 3 classes. আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কনসেন্ট্রেট করো, পড়ো বাড়িতে, তার সঙ্গে এটাকে ফলো করো। I think positively will get some help. Thank you.